সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে বাংলার দ্বিতীয় পত্র ক্লাসে। তো আমি তোমাদের বিরোচন থেকে একটি ক্লাস নিয়ে আলোচনা করব। তো তোমাদের যে এবার শিক্ষা বোর্ড থেকে যে নতুন একটি সিলেবাস সংক্ষিপ্ত করে দিয়েছে, তো সিলেবাস সব মোটামুটি শেষ হয়েছে। তো আমি একটি রিভিশন ক্লাস তোমাদের নিব বাংলা দ্বিতীয় পত্রে। দেখো, আজকে আমি আলোচনা করব সারাংশ এবং সারমর্ম নিয়ে। আসলে সারাংশ সারমর্ম তোমরা অনেকেই মনে করো যে এটা তো আসলে অনুচ্ছেদ দেওয়া থাকে, হ্যাঁ, উদ্দীপকের মতো একটা অনুচ্ছেদ বা কবিতাংশ দেওয়া থাকে, এটা দেখে সংক্ষেপে লিখলেই মনে হয়। আসলে ঠিক সেরকম না। তো এটা সঠিকভাবে লেখার জন্য তোমরা কয়েকটি জিনিস মনে রাখবে। তো আমি আজকে সেইগুলি নিয়ে একটু আলোচনা করব এবং কয়েকটি নমুনা সারাংশ সারমর্ম দেখব দু একটি। আসলে আমরা জানি যে গদ্য বা পদ্য যে রচনাই হোক না কেন, এর মধ্যে কিন্তু এগুলোর মধ্যে একটা অন্তর্নিহিত ভাব থাকে, মূল ভাব থাকে। আর এই যে অন্তর্নিহিত মূল ভাব, এটা কি সহজ সাবলীল ভাষায় সংক্ষেপে লেখার নামই হচ্ছে সারমর্ম বা সারাংশ। সাধারণত গদ্যের মানে ভাব সংক্ষেপণ যেটা, তা বোঝাতে সারাংশ, এবং পদ্যের ভাব সংক্ষেপণ এটা বোঝাতে সারমর্ম কথাটি ব্যবহৃত হয়ে থাকে। তো সঠিক এবং সুন্দর করে সারাংশ সারমর্ম লিখতে হলে কয়েকটি জিনিস তোমাদের মনে রাখতে হবে। যে এটা যে যত বেশি মানে উদ্দীপকটা পড়বে, চর্চা করবে, তারটা তত বেশি সুন্দর হবে। কারণ এই লেখার দক্ষতা অর্জন করতে হলে নিয়মিত এটার অনুশীলন করতে হবে। চর্চা যত বেশি হয় ততই এটা শিক্ষার্থীর পক্ষে, অর্থাৎ মূল কি হয়, এই মূল ভাববস্তুটা উপলব্ধি করা সহজ হয়। হ্যাঁ, যত চর্চা ততই এর ভাববস্তু উপলব্ধির ক্ষমতা এবং নৈপুণ্য বাড়ে। সারাংশ সারমর্ম লিখতে হলে মানে অনুচ্ছেদে যা থাকে, যে তথ্যগুলো লেখা থাকে, সেই তথ্যগুলো সংক্ষেপে লিখলেই হয় না। এর মূল ভাব বুঝে তারপরে সংক্ষেপ করতে হয়। যে তথ্য দেওয়া আছে এগুলোকে সংক্ষেপে ছোট করে লিখে আসলে তা না, মূল ভাবটা বুঝে এই ভাবটাকে সংক্ষেপে প্রকাশ করতে হয়। তাই কি রচনার প্রথমে মূল ভাব বোঝার জন্য এই রচনাটি ভালোভাবে মনোযোগ দিয়ে পড়া দরকার। আর যে প্রদত্ত যে রচনাংশ থাকে বা কবিতাংশ থাকে, এটাতে সবসময় কি একটা ভাবই থাকে, তবে একাধিকও থাকতে পারে, একাধিক ভাব বা বক্তব্য থাকতে পারে। তা উপলব্ধি করতে পারলে সারাংশ বা সারমর্ম লেখা সহজ হয়। তো আমরা ধরে নিই যে এখানে একটা ভাবই থাকে, কিন্তু কখনো একাধিকও থাকতে পারে। সেটা খুঁজে নেওয়ার ভালো উপায় হচ্ছে যে এটাকে বারবার পড়ে এর মূল ভাবটা অনুধাবন করার চেষ্টা করা। অপ্রয়োজনীয় অংশ থেকে প্রয়োজনীয় অংশ আলাদা করতে হবে। অর্থাৎ যে অনুচ্ছেদটা থাকবে সেটা বারবার পড়লেই কিন্তু বোঝা যাবে যে এটার মূল ভাবটা কি, আর এই অপ্রয়োজনীয় অংশটা কোনগুলো আর প্রয়োজনীয় অংশ কোনগুলো। আর এটা লেখার জন্য কি করতে হবে, মানে এই সারমর্ম কিন্তু একটা অনুচ্ছেদে লিখতে হয়। এটা দুটা বা তিনটা বেশি অনুচ্ছেদ বানানো যায় না, একটা প্যারা বা একটা অনুচ্ছেদে লিখতে হয়। এখানে যদি প্রত্যক্ষ উক্তি থাকে মূলে, তাহলে এই প্রত্যক্ষ উক্তি বাদ দিয়ে কি করতে হবে, পরোক্ষ উক্তিতে লিখতে হবে। আবার সারাংশ সারমর্ম কি উত্তম পুরুষে মধ্যম পুরুষে লেখা চলে না, এটা যথাসম্ভব নৈর্ব্যক্তিক ভাবে লিখতে হয়। যে আমি তুমি এটা করেছি করব এরকম কিন্তু না। হ্যাঁ, তারপরে সারাংশ সারমর্ম ভাষা সহজ সরল তো অবশ্যই হবে, সাবলীল হবে। জটিল বাক্য না ব্যবহার করে এখানে কি সরল বাক্য ব্যবহার করতে হবে, অর্থাৎ দুরূহ শব্দের ব্যবহার করা যাবে না। মূল অংশের মানে মূল যে অনুচ্ছেদটা থাকে, এটার হুবহু উদ্ধৃতি বা অনুকৃতি কিন্তু সারাংশ সারমর্ম গ্রহণযোগ্য নয়। এখানে মূল যে তথ্য বা বাক্যটা দেওয়া আছে, যে সেটাকে সামান্য অদল বদল করে লিখে দেওয়া, মানে অদল বদল করে লিখে দেওয়া কিন্তু অনুচিত। অর্থাৎ তুমি তোমার ভাষায় মূল ভাবটা লিখবে। এখানে তথ্যগুলো দেওয়া আছে সেটাই তুমি একটু অদল বদল করে লিখলে, হ্যাঁ, তো বা সংক্ষেপে লিখলে তথ্যটা, সেটা কিন্তু না। এর মূল ভাবটাই সবসময় খেয়াল রাখবে যে আসলে কি বলতে চেয়েছে, এর মূল ভাবটা কি। আসলে আর সারাংশ সারমর্ম কত বড় বা ছোট হবে তা নির্ভর করে প্রদত্ত অংশে বর্ণিত বিষয়ের গুরুত্ব এবং গভীরতার উপর।
প্রদত্ত রচনা ভাববস্তু সুসংহত ভাবে প্রকাশিত হলে তা সংক্ষেপ করা মানে অনেক সময় কঠিন হয়ে যায়। তো এই জন্য কি মূলত সারমর্ম সারাংশ মূলের সমান অর্ধেক বা তৃতীয়াংশ হতে পারে। ঠিক আছে, তো তোমরা যদি এরকম মানে এই জিনিসগুলো যদি খেয়াল করে মনে করে চেষ্টা করো বারবার, তাহলে কিন্তু কি সহজেই সারাংশ সারমর্ম সঠিকভাবে করতে পারবে। তো তোমরা অনেকেই যে তথ্যগুলো এভাবে দাও ছোট করে, সেটা না দিয়ে মূল ভাবটাই বোঝার চেষ্টা করে লিখবে। আর তোমাদের বইয়ে যে কয়েকটা দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে খুব বেশি না, এগুলো তোমরা মানে বইয়ে যা দেওয়া আছে সেভাবেই শিখে ফেলবে। ঠিক আছে, তো চলো দেখি আমরা নমুনা দিয়ে একটু তোমাদের বই থেকে একটু দেখি যেগুলো কি হবে। দেখো তোমাদের একটা সারাংশ রয়েছে, মানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, এটা সারাংশটা আমরা কিভাবে করতে পারি। আনন্দ প্রকাশ জীবনী শক্তির প্রবলতারই প্রকাশ। আমরা আনন্দকে ইন্দ্রিয়ের মাধ্যমে রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ ইত্যাদির সাহায্যে উপলব্ধি করি। মানুষ যখন আনন্দ পায় তখন সে তার মনকে প্রকাশ করতে চায় নানা রূপে। তাই সৃষ্টি হলো চিত্রশিল্পী, নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, কবি, সাহিত্যিক। পুরাকালের গুহা মানুষ থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত মানুষ নিজের পাওয়া আনন্দকে, সুন্দরকে মানুষের মধ্যে বিস্তার করতে চেয়েছে। তাই সৃষ্টি হয়েছে নানান আঙ্গিকের শিল্পকলা। তো এই যে আমি একটু আগে কতগুলো কথা বললাম সেটার সঙ্গে দেখো, তাহলে প্রথমেই আমাদের কি করতে হবে, এই বিষয়টা খুব ভালোভাবে পড়ে নিতে হবে। কয়েকবার পড়লে এর মূল ভাব কি এটা তুমি সহজে কি বুঝতে পারবে। ঠিক আছে, তো আমরা এখানে কি দেখছি দেখো তো, যে আনন্দ প্রকাশ জীবনী শক্তির প্রবলতার প্রকাশ। তুমি যদি এটাকে একটু ব্যাখ্যা করে আনো তাহলে কি দেখবে যে মানুষের জীবনী শক্তি, চলার শক্তি, কাজ করার একটা শক্তি বা প্রেরণা আছে। তো এটা কিভাবে, যে যত বেশি আনন্দ প্রকাশ করবে, মনের মধ্যে যার কষ্ট কম থাকবে, হ্যাঁ, সে কিন্তু তার জীবনী শক্তিটা বেশি, কাজ করার উদ্যম বেশি। অর্থাৎ আনন্দ প্রকাশে হচ্ছে জীবনী শক্তির প্রবলতারই প্রকাশ। আমরা আনন্দকে কিভাবে উপলব্ধি করি, কিভাবে রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ ইত্যাদির সাহায্যে উপলব্ধি করি। আর মানুষ যখন কোনো আনন্দ পায় তখন সে কিন্তু এটা প্রকাশ করতে চায়, অন্যের কাছে প্রকাশ করতে চায়। আর সে কারণে চিত্রশিল্পী ছবি আঁকার মাধ্যমে তার মনের কথা প্রকাশ করে, নৃত্যশিল্পী নাচের মাধ্যমে, অঙ্গভঙ্গির মাধ্যমে তার কথা প্রকাশ করে, সঙ্গীত শিল্পী গানের মাধ্যমে প্রকাশ করে, আর কবি সাহিত্যিকরা লেখনীর মাধ্যমে প্রকাশ করে। ঠিক আছে, তাহলে দেখো কি এটা বলা হয়েছে যে মানুষ কি নিজে আনন্দ করতে চায়, হ্যাঁ, আবার সেই আনন্দকে সে, অন্যের দেওয়া আনন্দকে সে উপলব্ধি করে, এবং যখন সে আনন্দ পায় সেটাকে সে নানা রূপে প্রকাশ করতে চায়। অর্থাৎ এক একজনে এক একভাবে প্রকাশ করে, কেউ চিত্রের মাধ্যমে, কেউ নাচের মাধ্যমে, কেউ গানের মাধ্যমে। তো এটা শুধু এখনকার কথা না, সেই পুরাকাল, অতীতকাল থেকেই রয়ে গেছে যে পুরাকালের গুহা মানুষ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত মানুষ নিজের পাওয়া আনন্দকে, সুন্দরকে অন্যের মধ্যে বিস্তার করতে চেয়েছে। আর তাই সৃষ্টি হয়েছে নানা আঙ্গিকের শিল্পকলা। তো এখানে কি বোঝানো হয়েছে, তাহলে মূল ভাবটা কি, তাহলে দেখো যে মানুষের জীবনী শক্তির প্রকাশ ঘটে কখন, মানুষের যে উচ্ছলতা, উচ্ছ্বাস, আনন্দ বা জীবনী শক্তি, কাজ করার যে দক্ষতা, সেটা মানে কোথায় প্রকাশ পায়, আনন্দের মধ্য দিয়ে। আর মানুষ কি করে, তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে সেই আনন্দকে উপলব্ধি করে এবং কি করতে চায়, যে আনন্দ পেয়েছে সেটা সে অন্যের কাছে প্রকাশ করতে চায়। আর এই কারণে সৃষ্টি হয়েছে চিত্রশিল্প, নৃত্যশিল্পী এবং সঙ্গীত শিল্পী, সাহিত্যিক। তার মানে এটা কি, এবং এই কারণে কি হয়েছে, তাই ছবি, গান, কবিতা, নাচ, ভাস্কর্য ইত্যাদি শিল্পকলার মাধ্যমে মানুষ তার আনন্দকে প্রকাশ করে। চলো দেখি আসলে এর সারাংশটা, উত্তরটা কি হবে। দেখো সংক্ষেপে সহজে, যে মানুষের জীবনের শক্তি প্রকাশ ঘটে আনন্দে, তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে আনন্দকে সে উপলব্ধি করে, আর সেই আনন্দ অনুভূতি সবার কাছে জানাতে চায়। তাই ছবি, গান, কবিতা, নাচ, ভাস্কর্য ইত্যাদি শিল্পকলার মাধ্যমে মানুষ তার আনন্দকে প্রকাশ করে। অর্থাৎ কি, চিত্রশিল্পী ছবির মাধ্যমে, সঙ্গীত শিল্পী গানের মাধ্যমে, তাই না, কবি সাহিত্যিকরা কবিতার মধ্য দিয়ে বা প্রবন্ধের মধ্য দিয়ে,
এই আনন্দ ও সুন্দর বোধ মানুষের মনকে তৃপ্ত করে। অর্থাৎ দেখো এই ছবি, গান, কবিতা এই সবগুলো কিন্তু মানুষের ভালো লাগে, অর্থাৎ আমাদের কে মনকে আনন্দ দেয়। তাহলে এই যে সংক্ষেপে এইভাবে লিখলে হয়। আমরা আরো একটি কি বলে সারাংশ অনুচ্ছেদ দেখি। একজন মানুষ ভালো কি মন্দ আমরা বুঝতে পারি তার ব্যবহার দিয়ে। সে ভদ্র কি অভদ্র তাও বুঝতে পারি তার ব্যবহার দিয়ে। ব্যবহার ভালো হলে লোকে তাকে ভালো বলে, তাকে পছন্দ করে। ব্যবহার খারাপ হলে লোকে তাকে খারাপ বলে, তাকে অপছন্দ করে। তার সঙ্গে মিশতে চায় না, তার সঙ্গে কথা বলতে চায় না, তার সঙ্গে কাজ করতে চায় না, তাকে কাছে ডাকতে চায় না। অর্থাৎ তোমার ব্যবহার দিয়ে তোমার মনুষ্যত্বের পরিচয়। তাহলে কি এখানে কিসের কথা বলা হয়েছে বলো? মানে মূল কথা, এক কথায় যদি আমরা বলি, এখানে কি মানুষ হিসাবে মানুষের সুন্দর ব্যবহারের কথা বলা হয়েছে। তুমি যদি কয়েকবার পড়ো সেটাই কিন্তু বারবার বুঝবে। কি এখানে সুন্দর মানুষের ভালো আচরণ বা সুন্দর ব্যবহারের কথা বলা হয়েছে। কারণ ভালো ব্যবহার হলে লোকে তার কাছে যায়, তার সঙ্গে মিশে। আর যার ব্যবহার খারাপ লোকে তাকে অপছন্দ করে এবং তার কাছে কেউ যেতে চায় না। অর্থাৎ ব্যবহার মধ্যে মানুষের মনুষ্যত্বের পরিচয়। তাহলে দেখি আমরা যে এর মানে উত্তরটা সংক্ষেপে কিভাবে দেওয়া যায়। যে সুন্দর ব্যবহারের মধ্যেই মনুষ্যত্বের পরিচয় নিহিত। অর্থাৎ মানুষের মধ্যে মানুষ হিসাবে কি থাকা উচিত? মনুষ্যত্ব থাকা উচিত। আর এই মনুষ্যত্বটা আমরা কিভাবে বুঝতে পারি? মানুষের সুন্দর আচরণ, সুন্দর ব্যবহারের মধ্য দিয়ে। তাহলে সুন্দর ব্যবহারের মধ্যে মনুষ্যত্বের পরিচয় নিহিত। মানুষের কথাবার্তা, মনোভাব, আদব কায়দার মধ্য দিয়ে সুন্দর ব্যবহারে প্রকাশ ঘটে। ভালো ব্যবহার দিয়ে সহজেই অপরের ভালোবাসা পাওয়া যায়। আর সুন্দর স্বভাবের মধ্যে মানুষের সৌন্দর্য ফুটে ওঠে। আমরা আরেকটি নমুনা উত্তর দেখি, সারমর্ম দেখি। আমরা এবারে মানে সারাংশ নিয়ে আলোচনা করলাম, সারমর্ম। অর্থাৎ এই কবিতা অংশের সার সংক্ষেপ কি হবে দেখো। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জোড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তি নীড় ছোট ছোট মাঠ গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ, স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীথ শীতল স্নেহ। বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে। তাহলে আমি কি বললাম? প্রথমে তোমাদের বলেছিলাম যে সারাংশ সারমর্ম লিখতে গেলে আমাদের তথ্য লিখলে হবে না, তথ্য ছোট করে লেখা না, এটা মূল ভাবটা অনুভব করতে হবে, মূল ভাবটা বোঝার চেষ্টা করতে হবে। তো তোমরা প্রথমে কি করতে হবে? এটা কয়েকবার পড়ে নিতে হবে। তাহলে দেখো, নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জোড়ালে তুমি। তো এই দুই লাইনের মধ্যে কিন্তু বোঝা যায় যেখানে কার কথা বলা হয়েছে? আমাদের এই সুন্দর জন্মভূমি, এই বাংলাদেশের কথা বলা হয়েছে। এদেশের কি নদী তীর, সুন্দর বাতাস, হ্যাঁ, যে এগুলো মানুষের প্রাণ মন জুড়িয়ে নেয়। অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তি নীড় ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ, স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীথ শীতল স্নেহ। বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে। অর্থাৎ এখানে আমাদের বাংলাদেশের কথা, জন্মভূমির কথা, এর প্রাকৃতিক দৃশ্যের কথা এগুলো বলা হলো। তাহলে এটাকে কি সংক্ষেপে যেটা লিখবে সেটা হচ্ছে কি, আমরা একটু দেখি যে মা ও মাতৃভূমি সবার কাছে প্রিয়। বাংলাদেশ আমাদের মাতৃভূমি, এর আকাশ বাতাস নদী মাঠ প্রকৃতি নিসর্গ মানুষ সবই আমাদের ভালোবাসার ধন। বাংলার আবহমান অপরূপ রূপে প্রতিটি বাঙালি মোহমুগ্ধ। তাহলে দেখো, এটা অনুধাবন করলে কিন্তু তথ্যগুলো আসলো না, কি আসলো? যে এই বাংলাদেশ মা যেমন সবার কাছে প্রিয়, মাতৃভূমিও সবার কাছে প্রিয়। আর এদেশের যে প্রাকৃতিক দৃশ্য, নদী মাঠ প্রকৃতি এবং এদেশের যে মানুষ, এই সব কিছুই বাঙালিকে কি করে মুগ্ধ করে, বাঙালি ভালোবাসে।
তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই যে আজকে সারাংশ সারমর্মর এই আলোচনা তোমরা বুঝতে পেরেছ। তো এখন তো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস এবং বোর্ড থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। তো এই অ্যাসাইনমেন্টগুলো তোমরা নির্ধারিত সময় ঠিক মতো করবে এবং জমা দেবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো, নিরাপদে থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফিজ।